আপনাদেরকে একটা কমেন্টস দেখাই। এই যে দেখুন এখানে কি লেখা আছে দেখুন, বোঝা যায়? যেহেতু বোঝা যায় আমি একটু বলি, তারপরে স্ক্রিনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম মিলন ভাই, আমার বেড়ানোর অনেক শখ, কিন্তু টাকার সাথে তো পারি না ভাই। সীমিত ইনকাম, কম টাকায় বেড়ানোর কি ব্যবস্থা আছে আপনার কাছে? প্রশ্ন করেছি, যদি প্রশ্ন দেয়নি, আমি যেটা বুঝতে পারলাম। আমি একটা তাকে উত্তর দিয়েছি, ভাই ইন্ডিয়ার ভিসা চালু হোক, তখন আমরা কম টাকা ইনশাল্লাহ ঘুরতে পারবো। উনি আবার লাভ রিয়াকশন দিয়েছে। এ হচ্ছে বিষয়, সাবজেক্ট এটা না। সাবজেক্ট হচ্ছে যে এরকম মানে লক্ষ লক্ষ আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা আছি যারা কম টাকায় ভ্রমণ করতে চাই। বা দেখা যাচ্ছে যে উনি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ঘুরে ফেলেছে। আমাদের এখন কম টাকায় ঘোরার জন্য বাংলাদেশের বাইরে একটা সিস্টেম খোঁজার চেষ্টা করছি। যেমন নেপাল হতে পারে, ভুটান হতে পারে, ইন্ডিয়া হতে পারে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যেহেতু সার্কভুক্ত দেশ, এগুলো হতে পারে। কিন্তু আমাদের এই সব জায়গায় যাওয়ার জন্য বিমান ভাড়া লাগবে, বিমানে যেতে হবে। যদিও এর আগে ভারত সরকার আমাদেরকে ভুটান এবং নেপাল যাওয়ার জন্য তারা একটা ট্রানজিট 72 ঘন্টার একটা ট্রানজিট দিত, ট্রানজিট ভিসা দিত। আমরা ভারতে প্রবেশ করতাম, যেমন জায়গাতে প্রবেশ করলে ওইভাবে আমাদের উল্লেখ থাকতো, বা এইভাবে দিয়ে দিয়ে আমরা ওই পাশে দিয়ে দিতাম, যেন ভারতে ঢুকে ওখান থেকে ডাইরেক্ট কোনো গাড়ি দিয়ে যেভাবে হোক, মানে ভারতে ঢোকার অনুমতি আছে 72 ঘন্টা দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাব, মানে অন্য দেশে নেপাল যাই বা ভুটান যাই। সেটা কিন্তু করোনার পর থেকে ম্যাক্সিমামই বন্ধ ছিল। 1টা ক্ষেত্রে দিয়েছিল, খুব কম সেটা। তো ঢাকা থেকে আমি পাইনি, ঢাকার বাইরে অন্য জায়গায় দিয়েছিল। যাই হোক, এখন এই ট্যুরিস্ট ভিসাটা নিয়ে আসলে আলোচনা। ট্যুরিস্ট ভিসা চালু হলে এই যে এরকম যে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আছে, আমি তো আগে চাকরি করতাম, এখন না ব্যবসা করছি। আমি জানি চ্যানেল 24 ছিলাম, মানে চ্যানেল আই, এনটিভি, বৈশাখী, RTV, দিগন্ত টিভি, এগুলোতে কিন্তু আমি ছিলাম। চ্যানেল ইসলাম একটা চ্যানেল ছিল, সেটাতে ছিলাম। এরপর সর্বশেষ চ্যানেল 24। তারপর ওটাতে বের হয়ে এখন নিউজ 24 আছে, সেটা থাইল্যান্ড প্রতিনিধি। এখন আমি তো অফিসে দেখলাম, দেখে যেটা বুঝলাম যে মানুষ সারা বছর টাকা জমায়। কেউ কেউ আমরা বোনাস পেতাম, বছরের 2টা বোনাস পেতাম 60%। যদি আমরা 60,000 টাকা বেতন পেতাম, আর 40,000 টাকা আমরা পাইতাম। এই কি বলে, এই না 40 কত আসে, 5-12 60 24 70,000 টাকা আমরা প্রতি ঈদে একটা বোনাস পেতাম। এই টাকা রেখে দিতাম। আরও এক্সট্রা কিছু টাকা অল্প অল্প জমিয়ে আমরা বছর শেষে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। যেমন আমি ফ্যামিলি নিয়ে যেতাম, বা এমনিও যেতাম। আমাদের অফিসের লোকগুলো ঠিক এই কাজগুলোই করতো। এই কাজগুলো যারা করতো তারা মানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। মানে আমরা একটা স্বপ্ন দেখি যে টাকা তৈরি হবে, যেমন 1 লক্ষ টাকা তৈরি হলো 1 বছরে, সেটাতে আমরা ফ্যামিলিতে 4 জন লোক আছি, সেটাতে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন বা শ্রীলঙ্কা বা মালদ্বীপ যেতে পারবো না, কারণ বিমান ভাড়াই অনেক হয়ে যায়। আমরা কিন্তু তখন খুঁজি কম টাকায় কিভাবে যাওয়া যায়। সেটা পাশের দেশ ভারতের বিভিন্ন জায়গায় আছে। যেমন আপনি শ্রীলঙ্কা গেলে কি দেখবেন, মালদ্বীপ গেলে কি দেখবেন, এগুলো কিন্তু ভারতে পাওয়া যায়। যেমন আপনি গোয়াতে যান, মালদ্বীপের ফ্লেভার পাবেন। শ্রীলঙ্কার পাহাড়ি এলাকা, এখানে আপনি সিকিম যান বা দার্জিলিং যান বা মেঘালয় যান, ওই ফিলটা পাবেন। এটা কিন্তু পাশের দেশ, আমরা বর্ডার ক্রস করে হেঁটে হেঁটে পার হতে পারি বর্ডারে গিয়ে। তারপর আপনি যদি বরফ দেখতে চান, বরফ তো আমাদের এই আশেপাশের বেল্টে একমাত্র ভারতে আমরা বরফ পাচ্ছি, অন্য কোথাও পাচ্ছি না। নেপালে পাওয়া যায়, নেপালে কিন্তু বিমান দিয়ে যেতে হয়। যদি ভারত আমাদের এরপর ভিসা খোলার পর যদি স্থলপথে ট্রানজিটটা দিয়ে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা এখানেও নেপালে গিয়ে বরফ দেখতে পারবো। কিন্তু নেপালে যাওয়ার চেয়ে আরও আগে আমরা সিকিমেই বরফ দেখতে পারি। 13-14 হাজার টাকা খরচ করে সিকিম গেলে কিন্তু আমরা বরফ দেখতে পাই। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। এখন এই সিকিম গেলে আমাদের খরচ হচ্ছে 14-15 হাজার টাকা, বা জনপ্রতি যদি আরও পার্সোনাল কিছু খরচ করে 20,000 করে খরচ হলো। 4 জন থাকলে 80,000 টাকা হয়ে গেল। 80,000 টাকা আর 20,000 টাকা কেনাকাটা করে আমরা কিন্তু চলে আসতে পারি। ওইটা সিকিম শেষ করে শিলিগুড়ি হয়ে কলকাতা হয়ে ঢাকায় ফিরতে পারি 20,000 টাকা কেনাকাটা করলে, বাংলাদেশ যেটা 60,000 টাকা লাগবে। এটা করে আসতে পারি। 1 লক্ষ টাকা 1 বছরে জমিয়ে আমরা কিন্তু ঘুরতে পারি একেবারে ফ্যামিলির 4 জন লোক। সেটা কিন্তু অন্য কোথাও হচ্ছে না। বিষয়টা এভাবে দেখেন। এখন এই ভাই যে কমেন্টসগুলো, ওনার আলোকেই বলা যে এরকম আমাদের লক্ষ লক্ষ মধ্যবিত্ত শ্রেণীর কোটি কোটি মানুষ আছি, যারা আমরা বছরে একবার হোক বা 2 বছরে একবার হোক আমরা চেষ্টা করি আমাদের ফ্যামিলি নিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা বিভিন্ন জায়গায় যাব, ঘুরতে যাব।
মানে এটা তো বললামই, থাইল্যান্ড কারাতে যার আরেকটু পয়সা বেশি কামায় তারা থাইল্যান্ড যায়, সবাই তো পারে না। থাইল্যান্ড গেলে আপনাকে 60 থেকে 65 হাজার টাকা করে জন প্রতি খরচ, 4 জন হয় তাহলে 2.5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে বা 3 লক্ষ টাকা। সেটা তো আমাদের মতো ফ্যামিলির দ্বারা সম্ভব না, যেটা এতদিন চাকরি করে আসছিল না। চাকরি করে এখন বিজনেস করি, এখন যেতে পারে। আমার ফ্যামিলি নিয়ে যাওয়া থাইল্যান্ডে যাওয়া আছে, সামনে আর অন্য জায়গায় যাবো আশা করছি ইনশাল্লাহ। কিন্তু চাকরি জীবন ম্যাক্সিমাম কিন্তু চাকরিজীবী, চাকরি জীবনে তো ভাই এটা কোনোভাবেই সম্ভব না। বছরের প্রতি মাসে মাসে কিছু টাকা জমিয়ে রেখে বছর শেষে 1 লাখ 1.5 লাখ টাকা করে আমরা চেষ্টা করি ওই টাকার মধ্যেই যেন আমরা কেনাকাটা করতে পারি, ঘুরতে পারি, ফ্যামিলিকে যেন একটু বিনোদন দিতে পারি। দেশের গুলা যেহেতু ঘোরা কমপ্লিট। আর আপনি কক্সবাজার গিয়ে যে খরচ করবেন, কক্সবাজারের খরচ দিয়ে আপনি মানে কক্সবাজারের 2 জনের খরচ দিয়ে আপনি এই দীঘাতে 4 জন ঘুরে আসতে পারবেন কলকাতা হয়ে দীঘা গেলে, অথবা সাজেকে 2 জনের খরচ দিয়ে আপনি 4 জন দার্জিলিং থেকে ঘুরে আসতে পারবেন। তাহলে দেশের বাইরে যাওয়া, এক হচ্ছে দেশের বাইরে যাওয়া, নতুন একটা জায়গায় যাওয়া, সেটা দার্জিলিং তো মানে অনেক পুরাতন একটা হিসাব থেকে আপনারা জানেনি, সেটা কিন্তু ডিফারেন্ট হিসাব, সেটা কিন্তু ভিন্ন একটা অনুভূতি, ভিন্ন একটা আবেগ। সেটা কিন্তু মানে কি বলবো, ব্রিটিশ আমলে নির্মিত ওখানে ট্রেন স্টেশন আছে, মানে বিশ্বের রানিং রেল স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে উঁচু রেল স্টেশন আমি যতদূর জানি এটা। এরপরে চায়না একটা করেছে, সেটা নাকি যাত্রী পারাবার হয় না, কেন জানি করেছে জানি না, সেটা যেটা আপডেট পেলাম। তা উঁচু যদি এটা ফার্স্ট না সেকেন্ড হোক বা থার্ড হোক, একসময় তো ফার্স্ট ছিল, চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, সেটা আপডেট আমার জানা নাই। এগুলো কিন্তু আমরা দেখার সুযোগ হয়। ওখান থেকে এসে কলকাতা থেকে কেনাকাটা করে চলে আসি। সাজেক যাবেন, আমি দেশের পর্যটনের বদনাম করছি না, আমাদের খরচটা জাস্ট আমাদের বাংলাদেশে যে খরচ হয় সেটা দিয়ে আমরা কিন্তু চাই একটু ডিফারেন্ট। যেহেতু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যাওয়া সম্ভব না, আমরা পাশের দেশ ভারতে এই ফ্লেভারগুলো নেওয়ার জন্য যেতে চাই। সেটা তো আমাদের দোষের কিছু না বা অন্যায় না। এখন অনেকে কাশ্মীর যায়, এখন আবার অনেকে বলে বিকল্প যে আমরা আজাদ কাশ্মীর যাব, পাকিস্তানের অংশে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে বিমান ভাড়াটাকে দিবে 60-65 হাজার টাকার নিচে বিমান ভাড়া নাই। তাহলে এই ভাড়াগুলো কে দিবে, এটা একটু মাথায় রাখবেন। নিশ্চয়ই আমাদের বিমান ভাড়ার একটা টেনশন আছে। যদি 60,000 টাকা বিমান ভাড়া দিই, তাহলে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড কেন নয়, সহজ হিসাব, আমরা তো ওইসব দেশে যেতে পারি এই 60,000 টাকা বিমান ভাড়া খরচ করে। আর যদি আপনি ভারতে যান, তাহলে এখান থেকে কলকাতায় গেলেন, কলকাতা থেকে ডাইরেক্ট ট্রেন জম্মুতে চলে গেলেন, জম্মু থেকে আপনারা বাই রোডে চলে গেলেন বা ট্রেনেও যেতে পারেন এই কাশ্মীর, শ্রীনগর। ওখান থেকে আপনারা কি করলেন, আপনারা আপনাদের মতো করে ঘোরাঘুরি করে কাশ্মীর ঘুরে, আজাদ কাশ্মীরের এই পাশে, ওটা যেহেতু এই পাকিস্তানের অংশে, আপনারা ঘোরাঘুরি করে কিন্তু সোজা বাংলাদেশে চলে আসতে পারেন। আপনাদের খরচ হবে কত, সব কিছু মিলিয়ে খরচ হবে আপনার মানে কলকাতা থেকে ওই পর্যন্ত যাইতে 3,000-3,500 টাকা খরচ হবে, আসা যাওয়া ধরুন 6,000, আর ওই বিমান ভাড়াটা যদি ধরি, আর ঢাকা থেকে কলকাতা আসা যাওয়া ধরেন আরও 4,000, 6 আর 4 কত 10,000 টাকায় আপনার কাশ্মীর থেকে ট্রান্সপোর্ট সার্ভিসটা হয়ে যাচ্ছে। আর এই যদি আমি পাকিস্তানে যেতে চাই, আজাদ কাশ্মীরের অংশ শুধু করাচি পর্যন্ত যাইতেই, বা পাকিস্তানের বড় বিমান লাহোর যেটি হোক, যেহেতু আমাদের বিমানটা কোথায় যাচ্ছে সম্ভবত করাচি, ওখানে যেতে আপনার 60,000 টাকা বিমান ভাড়া লাগছে, 50,000 টাকা সিট। এখন ওখান থেকে তো আরও আজাদ কাশ্মীর গেলে অনেক খরচ হবে, তার মানে 70-75 হাজার টাকা বিমান ট্রান্সপোর্ট খরচ লেগে যাবে, ঘোরাঘুরি তো আছেই। তাহলে আমরা যদি সেটা অল্প টাকা, অর্থাৎ 30-35 হাজার টাকায় কাশ্মীর ঘুরে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারেন, সেটা ওখানে গেলে আপনার জাস্ট খরচ হবে 90 থেকে 1 লক্ষ টাকা। 10,000 টাকার সাথে আরও 25,000 অ্যাড করলাম, আর ওখানে 75,000 টাকার সাথে 25,000 অ্যাড করলে 1 লক্ষ টাকা হয়। মানে লোকাল ট্রান্সপোর্ট, হোটেল, এগুলো যদি 25,000 ধরি, ওখানে 25,000 ধরলাম, আর এখানে আমাদের ট্রান্সপোর্ট 10,000 ধরলাম, ঢাকা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেনে করে, সেখানে তার 35 হয়। আর ঢাকা থেকে করাচি পর্যন্ত বিমান ভাড়া যদি আমাদের 60 হয়, এবং করাচি থেকে একেবারে আজাদ কাশ্মীর পর্যন্ত আরও যদি 10-15 হাজার টাকা খরচ হয় ট্রান্সপোর্ট, 75 বা 70ই ধরলাম, 70 আর ওদিক দিয়ে যদি লোকাল সাইট সিন করার জন্য যদি আরও 25,000 যায়, তাহলে 95,000 সহজ হিসাব। আমরা এখান থেকে ভারত হয়ে যদি কাশ্মীর যাই, ভারতের অংশে কাশ্মীর যাই, তাহলে আমাদের 35 হয়ে যাচ্ছে। আর পাকিস্তানের কাশ্মীর গেলে আমাদের 95,000 খরচ হচ্ছে। এখন আপনারাই ডিসাইড করবেন, মানে 3 ভাগ করে 1 ভাগে আমাদের এখান থেকেও চললে আরও 2 ভাগ বেশি লাগছে, কোনটা করবেন? আমার কথা হচ্ছে এটা যে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জন্য পাকিস্তান আজাদ কাশ্মীর নয়, ওখানে যারা এলিট পার্সন আছে তারা যাবে, যাদের মানে
সহজ বাংলা কথা, যাদের অল্প টাকায় ঘোরার ইচ্ছা তারা কিন্তু এই ভারতে যেতে পারে। আমরা পাকিস্তান গিয়ে এত টাকা খরচ করে ঘুরে আসতে পারবো না, যেহেতু কাশ্মীর এটা ওই সাইড এটা এই সাইড, দুইটা দুই দেশের। আমাদের যেটা সুবিধা, যদি পাকিস্তান আমাদের সুবিধা হতো, মানে বাইরে যাওয়া যেত, একেবারে কম খরচ হতো, বা পাকিস্তান বিমান ভাড়া আমাদের ফ্রি করে দেখ, আমরা দৌড়ে যাবো, কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা তো হবে না। কাজে আমাদের কথা হচ্ছে যে এই যে ভাইয়ের বিষয়ে মানে কমেন্টসটার কারণে আমার কথা বলা। আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই, সিকিম যাই 15,000 টাকা হয়ে যায়, দার্জিলিং যাই 10,000 টাকায় হয়ে যায়, মেঘালয় যাই 10,000 টাকায় হয়ে যায়, কাশ্মীর যাই 35,000 টাকা ঘোরাঘুরি করে যায়, এই সিমলা মানালি এরকম। আর তো দীঘা যাবেন বা গোয়া যাবেন, যে সব জায়গায় যান হয়ে যায়। যাই হোক, আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা কম টাকায় ঘুরতে চাই। আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছি, আমাদের উচ্চবিত্ত না, উচ্চবিত্তদের হিসাব আলাদা, তারা সব কিছু করতে পারে নিজেদের মতো করে। তাছাড়া উচ্চবিত্ত মানুষজন কখনোই এজেন্সির মাধ্যমে যায় না, তারা নিজেরা যায়, নিজেরা সব অ্যারেঞ্জ করে, কারণ তারা এলিটভাবে চলে। তারা নিজেরা নিজেদের মতো খরচ, গেলাম আমার কারোর মাধ্যমে গেলাম 10,000 খরচ হবে, আর নিজেরা গেলে 30,000 খরচ হবে, 30,000ই করবে, এই হচ্ছে হিসাব। ভালো থাকবেন। আমার কথাগুলো মানে যৌক্তিক না অযৌক্তিক সেটা একটু বলবেন। আমি কারো বিরুদ্ধেও বলছি না, কারো পক্ষে বলছি না, যেটা আমাদের সুবিধাটা। আমি ভারতের পক্ষে বলার প্রশ্নই আসে না, কারণ আমি আমার সুবিধাটা দেখব। আমার সুবিধার জন্য যদি ভারতের দিকে কথা পজিটিভ হয়ে যায়, আমার কিছু করার নাই। আমার সুবিধার জন্য যদি পাকিস্তানের বিপক্ষে কথা হয়ে যায়, আমার কিছু করার নেই। আমি কারো বিরুদ্ধে বলি নাই। আমার হচ্ছে ভ্রমণের জায়গাগুলো যদি আমার রিজনেবল হয়, আমার হাতের নাগালে হয়, আমি সেখানেই যাব। সেটা পাকিস্তান হোক বা ভারত হোক, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, শেয়ার দিবেন।